বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বনানী। আমি আপনাদের পড়ে শোনাচ্ছি দুই বাংলার বিখ্যাত লেখকদের লেখা ভূতের গল্প। আজ শোনাবো লুৎফর চৌধুরীর লেখা গল্প ভূত ফোবিয়া। আমার খালাতো ভাই টিঙ্কু এসএসসি পরীক্ষায় তিনবার ফেল মেরেছে, তাই বলে দমবার পাত্র সে নয়। এবারও সে পরীক্ষাটা দেবে, তবে এবার আর ঢাকায় নয়, মফস্বলে পরীক্ষা সেন্টার নাকি একটু লুজ থাকে। সেই চান্সটাই এবার নিতে চাচ্ছে আমাদের টিঙ্কু। আমাদের ছোট মামা ইদ্রিস, তিনি থাকেন সখীপুরে, রাজস্ব বিভাগে কি একটা চাকরি করেন। গত পরশু তার এক দীর্ঘ চিঠি এসেছে। সেই চিঠি থেকেই জানা গেল সখীপুরে তিনি টিঙ্কুর জন্য পাকাপোক্ত ব্যবস্থা করে ফেলেছেন। তবে মামা তার নিজের সঙ্গে টিঙ্কুর থাকার ব্যবস্থা করতে পারেননি, কারণ তার নিজের বলতে কোনো জায়গা নেই। তিনি থাকেন এক চা স্টল কাম হোটেলে। চা স্টলের মালিক খোদা বক্স, তার সঙ্গে মামার খুব খাতির। সেই সুবাদে চা স্টল কাম হোটেলে তিনি খান এবং ঘুমান। মামা হোটেলটির নাম দিয়েছেন ফয়েটস রেস্টুরেন্ট। রাত 10টার দিকে ফয়েটস রেস্টুরেন্টে কাস্টমারদের ভিড় কমে এলে মামা কাঁথা বালিশ বগল দাবা করে ছোটেন। তারপর দুটো নোংরা ডাইনিং টেবিল একত্র করে বিছানা পাতেন এবং ঘুমান। এখানে ওখানে ঝুল তল্লা বাঁশের পার্টিশনের ওপার থেকে উচ্ছিষ্ট মাছের দুর্গন্ধ ভুরভুর করে ভেসে আসছে। ডাইনিং টেবিলের নিচেই ফেলে দেওয়া চা পাতার স্তূপে মাছি ঘিন ঘিন করছে। ছি ঘেন্নায় মরি। কোথায় মামা একটু ডাক বাংলো টাংলো থাকবেন তা না। তবু ভালো যে টিঙ্কুর থাকার ব্যবস্থাটা স্থানীয় জমিদার বাড়িতে করেছেন। আসলে মামার বুদ্ধি ভালো, তারিফ করতে ইচ্ছে করে। সেদিন সন্ধে হতে টিঙ্কু হই হই করে আমাদের বাসায় ঢুকেই বলল, বুঝেছিস রিন্টু, তোকে কিন্তু ছাড়ছি নে, সঙ্গে আমার যেতে হবে। টিকিট কাটা হয়ে গেছে। 5 তারিখ সকাল 7টায় তুর্না নিশিতা ছাড়বে। টিঙ্কুর আচমকায় প্রস্তাবে প্রথমটা আমি খানিকটা গম্ভীরতা অবলম্বন করলাম, যেন আমি রাজি নই। আসলে তো লুফে নেওয়ার মতো প্রস্তাব। আমি চাচ্ছি মাকে সে একটু ম্যানেজ করুক। মফস্বল পরীক্ষা কেন্দ্র সম্পর্কে আমার যথেষ্ট আগ্রহ আছে, কাজে এই সুযোগ হাতছাড়া হয়ে যাক তা আমি চাই না। মার স্বভাবটা আবার আমি জানি। আমি কোথাও যেতে চাইলে যেতে দেবেন না, আবার না চাইলে দেবেন। আমাকে গম্ভীর হতে দেখেই টিঙ্কু বুঝে গেছে অসুবিধাটা কোথায়। সুতরাং মার কাছ থেকে পারমিশন বাগাতে তার আর বেগ পেতে হলো না। সামনে ছিল মাত্র 2 দিন। আমি মহা আনন্দে সব গুছিয়ে নিলাম। মহা আনন্দের বড় কারণটা হচ্ছে ওসব মফস্বল কেন্দ্রে দারুণ অ্যাডভেঞ্চার উপভোগ করা যায়। পত্রিকার পাতায় যেসব খবর দেখি তাতে আমার তাই ধারণা। পরিদর্শকরা নাকি হলে চটের বস্তা নিয়ে ঢোকেন। এসব বস্তায় নকল সংগ্রহ করা হয়। হলের বাইরে বসে নোট বইয়ের মেলা। সবচেয়ে উৎকণ্ঠা থাকে গার্জেনদের। তারা নাকি ভাত তরকারি পর্যন্ত নিয়ে হলের বাইরে বসে থাকেন। মজাদার এসব ঘটনা বলি টিঙ্কুর সুবাদে দেখার সৌভাগ্য যদি আমার হয়, ক্ষতি কি? অতএব নির্ধারিত দিনে ব্যাগ বোচকা নিয়ে ছুটলাম ট্রেন স্টেশনের দিকে। সেখানে আমাদের বিদায় জানালেন টিঙ্কুর বাবা মা, অর্থাৎ আমার খালু। ট্রেনের জানালা দিয়ে তাকিয়ে দেখি খালা আঁচল দিয়ে চোখ মুছছেন। ততক্ষণে তুর্না নিশিতা চলতে শুরু করেছে। পত্রিকায় বিজ্ঞাপন দেখি শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য বিদেশ গমন করে। আমাদের টিঙ্কু উচ্চশিক্ষার্থে রাজধানী ছেড়ে মফস্বল চলল। সন্ধ্যার পরপরই আমরা সখীপুর পৌঁছলাম। স্টেশন থেকে প্রায় 16 কিলোমিটার গরুর গাড়িতে। মামা গাড়ি পাঠিয়েছিলেন। পাহাড়ি পথ, চড়াই উতরাই, চারদিকে গজারি বন। বাড়িঘর খুব একটা চোখেই পড়ে না। মামার সে বিখ্যাত ফয়েটস রেস্টুরেন্টে খেয়ে দিয়ে আমরা ছুটলাম গড়গোবিন্দপুর জমিদার বাড়িতে। সেখানেই আমরা থাকব। জমিদার বাড়িটি দোতলা, প্রায় 1-150 বছরের পুরনো। ভবনের কার্নিশে ফাটল ধরেছে। এখানে সেখানে ঝোপ জঙ্গল, চারদিকে প্রাচীর ঘেরা।
গ্রামের অন্য বাড়িগুলো এ বাড়ি থেকে বেশ দূরে দূরে। কাজে এ বাড়িতে ব্যবস্থা হয়েছে ওপরতলায়, নিচতলায় একজন চিত্রশিল্পী থাকেন। মামা বললেন খুব ভালো ছবি আঁকেন, একটা আর্ট মিউজিয়ামে আছে, সকালে গিয়ে দেখে আসিস। দেখে আসবো বলে আমরা সায় দিলাম। বেশ কদিন পরের কথা, টিঙ্কুর পরীক্ষা ভালোই হচ্ছিল, কিন্তু টিঙ্কুর মতো একজন আদু ভাইয়ের পরীক্ষা ভালো হচ্ছে কি করে এর রহস্য আমরা ধরতে পারছিলাম না। টিঙ্কুর যা ভুলো মন, ওদের বাড়ির নম্বরটা ঠিক মতো মনে রাখতে পারে না। এখানে এসো যা একবার পরে তাই মনে থাকে। ব্যাপারটা কি, এ বাড়িতে কিছু আছে নাকি? আমি মনে মনে ভাবি আর এখানে ওখানে কি যেন খুঁজি। সেদিন খুঁজতে খুঁজতে শিল্পীর মিউজিয়ামে ঢুকলাম। দেখি একটা কঙ্কাল। শিল্পী বললেন কঙ্কালটি তিনি মডেল হিসাবে ব্যবহার করেন। কেমন একটা গা ছমছমে পরিবেশ। আমি আর দেরি না করে উপরে চলে আসি। মামা বিছানায় শুয়ে শুয়ে একটা দৈনিক পত্রিকা পড়ছেন। আমি বললাম, এত সকালে এখানে পত্রিকা আসে মামা? মামা হাসলেন, তারপর একটু কটাক্ষ ভঙ্গিতে বললেন, আজকের পত্রিকা দেখলি কোথায়, এটা তো কালকের, এখানে একদিন লেটে পত্রিকা পৌঁছায়। আমি আর কথা বাড়ালাম না, বললাম, মামা এখানে পাশাপাশি দুটো বড় দিঘি দেখলাম। আমার কথা হচ্ছে দুটো না হয়ে একটা হলে কি হতো? মামা বললেন, হতো, এ দুটোকে বলে কাটানি বাড়ানি দিঘি। এই যে জমিদার বাড়ি দেখছিস, তার পরদাদা মাটি কাটতেন আর পরদাদি অন্যের বাড়ি ঢেকিতে ধান ভানার কাজ করতেন। পরদাদা মাটি কেটে কেটে পয়সা জমিয়ে এ দিঘি খনন করেছিলেন, আর পরদাদি ধান ভানার কাজ করে পয়সা জমিয়ে এ দিঘি খনন করেছিলেন। এই জন্যই নাম কাটনি বাড়নি দিঘি। ধান ভাঙাকে ওরা বলতো বাড়া ভানা, এই জন্য বাড়ানি। দিঘির কি দেখেছিস? কাল মনে করিস দেখিয়ে আনবো। থই মেলে না, এপার থেকে ওপার দেখাই যায় না। দেও দিঘি, ইছা দিঘি, সাগর দিঘি। আমি বললাম, মামা থাক, আর বলতে হবে না, এই নিয়ে এক কথা 3 দিন বললে। মামা বলে, বলিস কি রে, আগে বলবি না? বলে মামা চুপ করে গেলেন। পরদিন মামা আমাদের একটা দিঘির পাড়ে নিয়ে এলেন। বলেন, এই সেই দিঘি যেটা তোদের দেখাতে চেয়েছিলাম। ওপারে ওই যে গ্রামটা দেখা যাচ্ছে, ওপারের মানুষ এপারের এই গ্রামের মানুষকে চেনেই না। হা হা, তা জানিস কি এর নাম? আমি বললাম, না তো। মামা বললেন, এর নাম দেও। মামা বললেন, এর নাম দেও দিঘি। দেওদানবরা কেটেছিল। দেখ না চারপাশে কেমন জঙ্গল। মামার কথা শুনে টিঙ্কু বলল, মামা জায়গাটা খুব সুবিধের মনে হচ্ছে না, কেমন ভয় ভয় লাগছে। টিঙ্কুর কথা শুনে আমারও গা ছমছম করে উঠল। আসলে জমিদার বাড়িতে ঢোকার পর থেকেই আমার কেমন যেন লাগছিল। রাতে ঘুম হচ্ছিল না, কিন্তু সাহস করে কিছু বলিনি। এখন বলেই ফেললাম, মামা রাতের ছাদের ওপর কারা যেন হাঁটাহাঁটি করে। মামা অবাক হয়ে বললেন, বলিস কি? টিঙ্কু বললে, মামা একদম ঠিক, আমারও ঘুম হয় না। সে রাতে 8:30টার দিকে খেয়ে টিঙ্কু বলল, রিন্টু শিল্পীর রুমে টিভি আছে না? আমি মাথা নাড়লাম। টিঙ্কু মামাকে বললে, 1 ঘন্টা ছুটি চাই। কেন? নিচে যাব, টিভি দেখব ইমদাদুল হক মিলনের ধারাবাহিক নাটক রূপনগর। সে তো মঙ্গলবারে হয়, আজ তো বুধবার। তুমি যে বললে এখানে একদিন লেটে পত্রিকা পৌঁছয়, তাই বলে টিভি প্রোগ্রাম একদিন লেটে হবে নাকি রে গাধা? শুধু গাধা নয়, ও একটা ভালো টাইপের গাধা। বলেই আমি হাসিতে ফেটে পড়লাম। মামাও অনেকক্ষণ হাসলেন, তারপর রাগ করলেন, বললেন, রাগ করো না টিঙ্কু। তারপরে বললেন, রাগ করো না টিঙ্কু, আসলে ও কিন্তু ভালো পরীক্ষা দিচ্ছে রিন্টু। আমি বললাম, রাতে ঘুম কম হচ্ছে বলেই ওর পরীক্ষাটা কিন্তু ভালো হচ্ছে মামা। দেখবে মামা, এবারে ও পাশ করে যাবে। মামা কিছু বলতে যাবেন, এই সময় ছাদে দুটো ঢিল এসে পড়ল। মামা চমকে উঠলেন। আমার আর টিঙ্কুর ভাবগতিকে তেমন কোনো পরিবর্তন হলো না, কারণ এ ধরনের শব্দ আমরা আগে থেকেই শুনে আসছিলাম। তা সত্ত্বেও আমরা পুরো পরীক্ষার পিরিয়ডটা অতিক্রম করে এসেছি, কিন্তু মামা এত ভয় কাতুরে তা তো জানতাম না। ভোরের দিকে এসে চোখে মেলে দেখি মামা চেয়ারে হেলান দিয়ে ঘুমোচ্ছে। সারা রাত ঘর জুড়ে পায়চারি করে বেরিয়েছেন,
আর ছাদের ওপর হাঁটা চলার শব্দ আরও বেড়ে গিয়েছিল। শেষ দিকে নুপুরের শব্দও পাওয়া গেছে। কাজেই মামা একদম চোখ বুঝতে পারেননি। সকাল 7টার দিকে মামার ঘুম ভাঙল। তিনি চেয়ার ছেড়ে চোখ রগড়াতে রগড়াতে নিচে নেমে গেলেন। একটু পরেই হাঁপাতে হাঁপাতে ফিরে এসে ধপাস করে চেয়ারে বসে পড়লেন। আমি আর টিঙ্কু একসঙ্গে বলে উঠলাম, কী হয়েছে মামা? মামা কোনো কথা বললেন না, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। আমি বললাম, টিঙ্কু, মামা খারাপ কিছু দেখলেন নাকি? চল তো নিচে। টিঙ্কুও বলল, হ্যাঁ চল। মামার এই অবস্থা দেখে আমাদের ভয়টা বেড়ে গিয়েছিল। নিচে গেলাম। শিল্পীর রুমে দরজা ফাঁক করতেই টিঙ্কু একটা চিৎকার দিল। সঙ্গে সঙ্গে আমিও দেখে ফেললাম শিল্পী মেঝেতে পড়ে আছেন। পাশেই পড়ে আছে কঙ্কালটা। কঙ্কালের একটা হাত শিল্পীর গলা চেপে ধরে আছে। শিল্পী মারা গেছেন। তার চোখে মুখে ভয়ের ছাপ। এবারে শেষ কথাটা বলি। ঢাকায় ফেরার পর ঘটনার বিবরণ শুনে বাবা বলেন, সে রাতে ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্পের কেন্দ্র ছিল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অদূরে। রিক্টার স্কেলে মাত্রা ছিল 5.8। ভূকম্পনে কঙ্কালটা শিল্পীর ওপর পড়ে গিয়ে থাকবে। হঠাৎ করে একটা কঙ্কাল পড়ে গিয়ে এবং নড়াচড়া করায় শিল্পী হার্ট ফেল করে মারা যেতে পারেন। এবার একটা সান্ত্বনার ছিল না সত্যি এটি কোনো ভৌতিক কাণ্ড। বাবার একথায় সান্ত্বনা ছিল না সত্যি, কিন্তু এটা কোনো ভৌতিক কাণ্ড কিনা আজও জানি না।